আসসালামু আলাইকুম। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল ভাই। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। এর এমসিকিউ আর বেসিক নিয়ে আলোচনা করব। 100+ এমসিকিউ এর মতো আমরা কালেক্ট করেছি। চলো শুরু করা যাক। গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? একটু খেয়াল করো যে নীতিগুলো দেওয়া আছে। প্রভাবকের ব্যবহার, নিরাপদ দ্রাবক ব্যবহার, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, দুর্ঘটনা প্রতিরোধ, সবগুলোই হচ্ছে গ্রিন কেমিস্ট্রিতে তাৎপর্যপূর্ণ নীতি। বাট সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ এখানে হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এই জিনিসটা খেয়াল রাখবা। এটা যত বেশি হবে তো তত তোমার গ্রিন কেমিস্ট্রি বেশি পাওয়ারফুল হবে। এই কারণে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? আমরা জানি সাম্যাবস্থার বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যের স্থায়িত্ব হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। উভয় দিকের সুগম্যতা হচ্ছে বলতে পারো এটা শর্ত বা বৈশিষ্ট্য। বিক্রিয়ার সম্পূর্ণতা, এটা খেয়াল করো। রাসায়নিক সাম্যাবস্থায় বা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া কিন্তু কমপ্লিট হয় না, মানে শেষ হয় না, সম্পূর্ণ হয় না। এটা একটা চলমান প্রসেস, চলতে থাকবে। অর্থাৎ বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, উৎপাদগুলো আবার বিক্রিয়কে পরিণত হবে। অপশন সি এখানে সঠিক অ্যান্সার। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? সিমিলার আরেকটি প্রশ্ন দেখো। বিক্রিয়ার সমাপ্তি, না, এটা তো তার বৈশিষ্ট্য না। বিক্রিয়ার একমুখিতা, না, অ্যাকচুয়ালি বিক্রিয়া হচ্ছে উভমুখিতাই হবে বৈশিষ্ট্য। প্রভাবকের প্রয়োজনীয়তা, না, রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে প্রভাবকের প্রয়োজন হয় না, সো এটা বৈশিষ্ট্য না। সাম্যের স্থিতিশীলতা, এটা বলতে পারো সাম্যাবস্থায় স্থির থাকে, এই কারণে সাম্যের স্থিতিশীলতা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখি আমরা। সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভর করে নাকি প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না? ঠিক আছে, প্রথম দুটো ঠিক আছে। এরপরে হচ্ছে ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে, ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে। হ্যাঁ, বলতে পারো এক হিসাবে সাম্য ধ্রুবকের মান যত ছোট হবে বিক্রিয়ক বেশি হবে। হ্যাঁ, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 1 2 3 তিনটাই ঠিক আছে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন আমরা দেখি। P2 Q2 2PQ তৈরি হচ্ছে, ডেল H হচ্ছে প্লাসে দেওয়া। উদ্দীপকের বিক্রিয়াটি চাপের প্রভাব কি হবে? দেখো এই পাশে বিক্রিয়কের বেলায় 1 + 1 আর উৎপাদক হচ্ছে 2, তো 2 = 2, মানে উভয় পাশে মোল সংখ্যা সমান, মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। অপশন সি সঠিক অ্যান্সার। কার্বন মনোক্সাইড প্লাস পানি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। ওকে, বিক্রিয়াটির ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। দেখো এখানে ডেল এইচ এর মান হচ্ছে প্লাস, অর্থাৎ তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ায় তুমি যদি আরো তাপ দাও তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, এটা ঠিক আছে। এরপর দেখো উভয় পাশে মোল সংখ্যা 1 + 1 1 + 1, তো উভয় ক্ষেত্রে মোল সংখ্যা সমান, ফলে চাপের কোনো পরিবর্তন করলে এখানে বিক্রিয়ার কোনো কিছু পরিবর্তন হবে না। অপশন খ সঠিক। বিক্রিয়াটির ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়া গতি বৃদ্ধি পাবে, না। বিক্রিয়কে যদি আমি ঘনমাত্রা বাড়াই, অর্থাৎ কার্বন মনোক্সাইডের পানি যদি বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটি ডান দিকে যাবে, উৎপাদ বাড়বে। তো অপশন 3 যেটা ভুল, তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক অ্যান্সার, সি। এরপরে PCl5 হচ্ছে PCl3 আর Cl2 তৈরি করে, ডেল এইচ এর মান পজিটিভে দেওয়া আছে। বিক্রিয়াটির চাপ হ্রাস করলে কি হবে? দেখো এই পাশে বিক্রিয়কে 1 আর ওই পাশে হচ্ছে 1 + 1 2, মোল সংখ্যা বৃদ্ধি পাইছে, চাপ অ্যাকচুয়ালি বৃদ্ধি পাইছে। তো তুমি যদি চাপ হ্রাস করো, বিক্রিয়ার চাপ হ্রাস করো, তাহলে Cl এর পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, উৎপাদ বাড়বে, সাম্যাবস্থা ডান দিকে যাবে, দেন বিক্রিয়া সম্মুখমুখী হবে। হ্যাঁ, একই কথা, Cl যদি বাড়ে বিক্রিয়া সম্মুখমুখী হবে। আর Kp এর মান বৃদ্ধি, না, Kp সাম্যধ্রুবক, Kp এর মানে কোনো পরিবর্তন হবে না। অপশন 1 আর 2 হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখো তাপহারী বিক্রিয়া হলো যে প্রথম অপশনগুলো রয়েছে বা তিনটা অপশন রয়েছে, তাদের বেলা একটু খেয়াল করো। এইগুলা মানে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তাপের লেখার স্টাইলটা দেখো। আমি সহজ ভাষায় লেখাই, A থেকে B তে হবে। তো এখানে যদি প্লাস ডেল এইচ থাকে, এটাই অ্যাকচুয়ালি ডেল এইচ এর ভ্যালু, যেটা পজিটিভ। আমরা জানি পজিটিভ হলে তাপহারী হয়। তো এই পাশে বিক্রিয়কের সাইডে যে তাপমাত্রাটা লেখা থাকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল চিহ্ন সহ ভ্যালু। তো এখানে অপশন এ ঠিক আছে, অপশন বি ঠিক আছে। অপশন 3 এ দেখো এ বি প্লাস ডেল এইচ যদি হয়, এটা যদি আমি বিক্রিয়কের সাইডে লিখি, এটা হবে এ মাইনাস ডেল এইচ, তখন বি। এইটা অ্যাকচুয়ালি তাপ উৎপাদী বিক্রিয়া। সো অপশন 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর এখানে। M2D2 = 2md2। ওকে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে দেখো উৎপাদ বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাপহারী বিক্রিয়া, তাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে। সাম্য ধ্রুবক Kp Kc এর মান সমান নয়। দেখো এখানে মোল সংখ্যা 2, ওই পাশে মোল সংখ্যা 2, ডেল n এর মান 2 - 2 = 0। তো আলটিমেটলি Kp = Kc RT ডেল n 0 যদি হয়, এটুক থাকবে না, Kp = Kc হবে। তো এটা ভুল,
তাহলে 1 আর 3ই হচ্ছে সঠিক উত্তর। কোনটি সাম্যাবস্থার শর্ত? দেখো সিলেট বোর্ড 2022 এর একটি প্রশ্ন। সাম্যাবস্থার শর্ত হচ্ছে উভমুখিতা, নট একমুখিতা। অপশন খ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। উভমুখিতা। এরপরে যে আমরা নিচের কোনটি একমুখী বিক্রিয়ার শর্ত? একমুখী বিক্রিয়ার শর্ত বলছে, একটু খেয়াল রেখো। বিক্রিয়া বন্ধ পাতে সংঘটিত হলে সেটা উভমুখী বিক্রিয়া হবে। সো না, অদক্ষেপ সংঘটিত হয়। হ্যাঁ, যদি একটা পদার্থ অদক্ষেপিত হয়ে যায় সেটা তো আবার বিক্রিয়াতে রিটার্ন করবে না। সো ইন দ্যাট কেস এটাই অপশন সঠিক হওয়ার কথা। তাও বাকি অপশনগুলো দেখি আমরা। বিক্রিয়ার অসম্পূর্ণতা, এটা সাম্য বা উভমুখী বিক্রিয়ার বেলায়, সাম্যাবস্থার বেলায় এটা বৈশিষ্ট্যটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বিক্রিয়ার সাম্যাবস্থায় বিরাজ করে না, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিরাজ করে। এই কারণে অপশন খ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। নিম্নের উভমুখী বিক্রিয়ার চাপের প্রভাব কি? দেখো এ বি D2 হচ্ছে 1+1, আমি বোর্ডটা ক্লিন করে নিই। 1+1 মিলে উৎপাদের বেলায় 1ই হচ্ছে। এই পাশে 1+1, ওই পাশে হচ্ছে 1। এ বি আর ডি এর বেলায় যদি খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে 2 থেকে 1 হচ্ছে, বা মোল সংখ্যা হ্রাস পাচ্ছে। তো এই ক্ষেত্রে এই বিক্রিয়ায় তুমি যদি চাপ বৃদ্ধি করো, দেখো মোল সংখ্যা হ্রাস পাচ্ছে, চাপ তোমার কমতেছে। তো এই ক্ষেত্রে চাপ যদি আরো দাও তাহলে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ খ হচ্ছে সঠিক অ্যান্সার। কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্য ধ্রুবক ও বিক্রিয়ার হার ধ্রুবক উভয় প্রভাবিত হয়? এখানে খেয়াল রাখবা, আমরা জানি বিক্রিয়ার সাম্য ধ্রুবক আর বিক্রিয়ার হার ধ্রুবক উভয় প্রভাবিত করার জন্য আমাদের তাপমাত্রা দেওয়া লাগবে। সবগুলো এখানে প্রভাবক, চাপ, মাত্রা এগুলা দরকার নেই, এগুলো ঘনমাত্রা, চাপ, এগুলা থেকে তাপমাত্রাটাই সঠিক অ্যান্সার, বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অপশন খ। তারপর কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী? তাপ উৎপাদী প্রক্রিয়া এখানে খেয়াল রাখবা, বন্ধন বিযোজনের বেলায় তাপ উৎপাদী এটা সব ক্ষেত্রে হতে পারে না। গলন বাষ্পীভবন তো হবে না। ঘনীভবনের বেলায়, ঘনীভবন ব্যাপারটা কি হয়? ঘনীভবন হচ্ছে কোনো গ্যাসীয় স্টেট থেকে যখন লিকুইড স্টেটে যায়, তখন এই প্রসেসের ফলে যে তাপটা দরকার সেটা হচ্ছে, যে প্রসেসটা সেটাকে বলা হয় ঘনীভবন, আর যে তাপটা তৈরি হয় সেটা তাপ উৎপাদী হয় আর কি, মানে বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়। N2O3H2 NH3 উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য? দেখো এটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, সে নিজে তাপ তৈরি করতেছে, তো তার মধ্যে তুমি যদি আরো তাপ দাও সে ডেফিনেটলি ডান দিকে যাবে না, সে বাম দিকে ব্যাক করবে, রিভার্স করবে। তো এটা বাম দিকে সরে যাবে, অপশন 1 হবে না। তাপমাত্রা বৃদ্ধির সাথে সম্মুখবর্তী বিক্রিয়ার হার বেড়ে যাবে না। অপশন ক আর খ কিন্তু একই কথা মিন করতেছে, এটা হবে না। সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে NH3 উৎপাদন কমে যায়। এই পাশে 4, ওই পাশে 2, তো 4 থেকে 2 হচ্ছে, মোল সংখ্যা কমতেছে। এই কারণে চাপ যদি আরো বাড়াও, বাড়ার কথা, কিন্তু উল্টা কথা বলছে। অপশন ঘ দেখো, উচ্চ তাপমাত্রা সাম্যাবস্থা ধ্রুবকের মান বেশি হয়। সাম্যাবস্থা ধ্রুবকের মান বেশি, হ্যাঁ, তাপমাত্রা যদি বাড়াও এটা সাম্য ধ্রুবকের মান বেড়ে যাবে, হ্যাঁ, বিক্রিয়া বেশি চলবে। ঠিক আছে, অপশন ঘ। এই সেম টাইপ আরেকটা বিক্রিয়া, সেম বিক্রিয়ায় কিসের বিক্রিয়াটির সাম্যাঙ্ক পরিবর্তিত হয়? এটাও আমরা অলরেডি দেখেছি, এর আগের অপশনেই ছিল, তাও আরেকবার বলে দিচ্ছি। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান পরিবর্তন হওয়া সম্ভব। তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগে কোনটি ঘটে? তাপহারী বিক্রিয়ায় যদি তুমি তাপ দাও, সে সাম্যাবস্থা ডান দিকে যাবে, সম্মুখবর্তী হবে, উৎপাদ বেশি পরিণত হবে, সামনের দিকে অগ্রসর হয়। অপশন ক। 20 ml 1.5 m NaOH দ্রবণ এবং এতে NH দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত? এটা একটু ম্যাথমেটিক্যাল টার্মস, আমি ক্যালকুলেটর ব্যবহার করব। ভ্যালুগুলো আমি যদি বোর্ডে একবার লিখে নেই, দেখো এটা শর্টকাটে করব আমরা, গতানুগতিক নিয়মে আমরা এটা করব না। আমি ডাইরেক্টলি হচ্ছে 20 ml এর সাথে 1.5 গুণ করে দেব, আর ওইদিকে হচ্ছে আমি 1.5 এর সাথে 2 গুণ করে দেব। এটা আমি গুণ করে দেন যোগ করব। তো আমি ক্যালকুলেটরে কাজটা খুব তাড়াতাড়ি করে নেই। 1.5 প্লাস 1.5 ইনটু 2, 33.5। এখন 33.5 কে আমি ওদের ভলিউমের যোগফল দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 20 প্লাস 1.5, সরি 20 প্লাস 1.5 দিয়ে আমি যদি এটা ভাগ করে দেই 21.5, 1.5 দেখো অপশন ক, এটা সঠিক উত্তর হবে অপশন ক 1.5। এখন যদি তোমাদের প্রশ্ন হয় আমি কি করছি এখানে, আমি অ্যাকচুয়ালি এখানে কাজে লাগাইছি হচ্ছে v * s = n, এই লজিকটা কাজে লাগাইছি, বাট আমি ভলিউমকে মিলিলিটারেই রাখছি, কজ আলটিমেটলি আমি টোটাল ভলিউমকে মিলিলিটার লিখে ভাগ করে দিছি। এই কারণে এটাকে আমি লিটারে কনভার্ট না করে ডাইরেক্টলি শর্টকাট ইউজ করছি, জাস্ট ওদেরকে গুণ করে দিছি, যোগ করে আবার টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দিছি। পরের কোশ্চেনে যাই আমরা।
বিক্রিয়ার হারের একক নিচের কোনটি? বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার সেকেন্ড, এটা তো ঘনমাত্রা পরিবর্তন হবেই, মোল পার সেকেন্ড ঘনমাত্রা পরিবর্তন। আর এটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দেই তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। আমি একটু ভুল বলে ফেলছিলাম, মোল পার লিটার এটা হচ্ছে ঘনমাত্রার একক, পার সেকেন্ড দিলে এটা হয়ে যাবে বিক্রিয়ার হারের একক। কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? দেখো একটু আগে আমরা এটা এমসিকিউ করেছিলাম, বেসিক ছিল হচ্ছে ঘনীভবন নিয়ে। তো এখানে দেখো লিকুইড থেকে গ্যাসিয়াস হচ্ছে, গ্যাস থেকে লিকুইড হচ্ছে, সলিড থেকে লিকুইড হচ্ছে, সলিড থেকে গ্যাস হচ্ছে। এখানে ঘনীভবনটা বলেছিলাম আমরা কোনো কিছুর গ্যাস থেকে লিকুইড হওয়াটা। দেখো অপশন খ এ পানি গ্যাসিয়াস থেকে লিকুইড স্টেজে যাচ্ছে, এটাই হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, আর এটাই তাপ উৎপাদী বিক্রিয়া। সো এটা সঠিক অ্যান্সার। এটা অনেক আগের প্রশ্ন ছিল 2015 সালের। এটা বিক্রিয়া দিয়ে বলছে যে বিক্রিয়ার হার নির্দেশ করে কি। এটার ক্ষেত্রে আমাদের জাস্ট বিক্রিয়ার হারের সূত্রটা জেনারেলি বসাই দিলে হয়ে যাবে। আমি তাও দেখাই দিই। এ বড় হাতের এ ছোট হাতের বি বড় হাতের বি। এ এই যে এটা আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পদার্থ, আর এই শুরুতে যে সংখ্যাগুলো দেওয়া আছে না সহগটাই, এটা হচ্ছে মোল সংখ্যা, কত মোল বিক্রিয়া করছে। সহজ কথায় যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার হার কি হবে? এই পাশের বেলায় হবে -1/a ইনটু a এর ঘনমাত্রার পরিবর্তন বাই সময়, আর এটার বেলায় হবে জাস্ট 1/b ইনটু ডেল b বাই ডেল t। দেখো কোন অপশনটি আমাদের সাথে মিলে যায়? অপশন এ অপশন বি দুইটাই মিলে, বাট প্রবলেম কোথায় দেখো? অপশন এ তে মাইনাস নাই, সো এটা হবে না, কারণ বিক্রিয়কের শুরুতে মাইনাস বসবে, কজ বিক্রিয়ক আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, উৎপাদ আস্তে আস্তে পরিণত হতে থাকে। অপশন বি দেখো এটাতে মাইনাস আছে, এটাই হবে। এরপরে দেখো নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -12? এটা একটা ব্যতিক্রম, ছোটবেলা থেকে পড়ে আসছো, সুপার অক্সাইড। অপশন ঘ পটাশিয়াম সুপার অক্সাইড, এটার বেলায় হচ্ছে -12 হয় জারণ মান অক্সিজেনের। নিচের কোনটি উভধর্মী? একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার তত্ত্বের কনসেপ্ট থেকে আসছে। এটা যদি আমরা একটু দেখি, NH3 সে আরো একটা H+ নিতে পারে, সো সে ক্ষার। HCO3 সে চাইলে একটা হাইড্রোজেন মাইনাস করতে পারে, অথবা সে আরেকটা হাইড্রোজেন যোগ করতে পারে, সে যোগ করে H2CO3 হতে পারে, আর মাইনাস করলে সে CO3 হতে পারে। তার মানে সে একটা প্রোটন দিতেও পারে, একটা প্রোটন নিতেও পারে। বাকিগুলোর ক্ষেত্রে আমি বলবো যে না, অপশন ক্ষয় হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, সে উভধর্মী বৈশিষ্ট্য নিয়ে আসে। ভরক্রিয়ার সূত্রে নিচের কোনটিতে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা যায়? ভরক্রিয়ার সূত্রে খেয়াল রাখবা ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা, এই সকল নির্দেশকগুলোকে ভরক্রিয়ার সূত্রে ব্যবহার করা হয়। অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, মোলার ঘনমাত্রা। উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কি হয়? নরমালি কেপি আর কেসি এর মধ্যে এটার উদ্দীপকটা উঠে নাই, তারপরে আমি তোমাদেরকে বলে দিই এটার উদ্দীপক হচ্ছে H2I2 2HI। এটার বেলায় খেয়াল করো, আমরা জানি কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি ইনটু কেসি RT ডেল N। ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যাগুলো। বিক্রিয়কে দেখো 1 2 2, এই ক্ষেত্রে 0, তার মানে এটার পাওয়ার যদি 0 হয় এটা টোটাল ভ্যালু আসবে 1। আলটিমেটলি আমি পাবো হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি, মানে এই বিক্রিয়ার বেলায় কেপি সমান কেসি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1 × 10⁻40, এটা মুখস্থ টাইপ একটা লাইন ইনফরমেশন হলে হাইড্রোনিয়ামের মান নিচের কোনটি হবে? দেখো হাইড্রোনিয়াম আর OH, হাইড্রোনিয়ামটা কিভাবে পায় আমি তোমাদেরকে দেখাই। হাইড্রোনিয়াম আর H+ এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, এদের ধর্ম মোটামুটি সেম। একটা পানির অণু আর একটা H+ যদি যুক্ত করো, এটা একটা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। আর ওই পানিতে OH আর হাইড্রোনিয়াম আয়ন সমান সমান থাকে বিশুদ্ধ পানিতে, স্পেশালি বিশুদ্ধ পানিতে। এখানে তাহলে অর্ধেক হয়ে যাবে, মানে অর্ধেক বলতে রুট করা লাগবে, 10/7 হচ্ছে সঠিক অ্যান্সার। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড নিচের কোনটি? এবার আমরা একটু অ্যাসিডের কনসেপ্টে আসি। দেখো এখানে যে অপশনগুলো আছে সবগুলো অ্যাসিডের মধ্যে অক্সিজেনের উপস্থিতি আছে, এই কারণে এদেরকে বলা হয় অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডগুলো বেলায় কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি সে সবচেয়ে বেশি
তোমার তীব্র হয়। এখন প্রথমটার ক্ষেত্রে খেয়াল করি, 3 প্লাস এক্স, অক্সিজেনে তো -2, তাহলে -8 ইকুয়াল টু 0। এখানে x ইকুয়াল টু কত আসবে বলো তো? 5। এরপরটাতে x ইকুয়াল টু আসবে 6, 5। খ নম্বরের ক্ষেত্রে 5 আসবে, সি বা গ নম্বরের ক্ষেত্রে 6 আসবে, আর ঘ নম্বরের ক্ষেত্রে আসবে হচ্ছে 7। এই ClO4 এটাতে ক্লোরিনের জারণ মান আসবে +7, সবথেকে বেশি। এই কারণে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আর এই সকল এমসিকিউতে এই ClO4ই সবথেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। এই অপশনটা তোমরা মনে রাখলে আরো এরকম সিমিলার অনেকগুলো এমসিকিউ সহজেই অ্যান্সার করতে পারবা। পরে যাই আমরা, দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, আমরা সরাসরি আগে প্রশ্নটা করি, বিক্রিয়াটির কেসি এর মান কত? বিক্রিয়াটির কেসি এর মান যদি আমরা বের করতে চাই, আমরা দেখি কি কি ডাটা দেওয়া আছে। উদ্দীপকের x2 y2 xy3 এর ঘনমাত্রা দেওয়া আছে আর কেসি এর ভ্যালু চেয়েছে। আমরা ফার্স্টে বিক্রিয়াটা লিখে ফেলি। আমরা যদি বিক্রিয়াটা লিখে ফেলি, দেখো x2 3y2 বিক্রিয়া করে পাবো আমরা 2xy3। ওকে, এই ক্ষেত্রে কেসি এর লাইন কি হবে তার আগে আমি একটু বলে নেই। ঘনমাত্রা যথাক্রমে সাম্যাবস্থায় এদের ঘনমাত্রা ডিরেক্টলি দেওয়া আছে, সো আমরা এত কষ্ট না করি, আমরা ডিরেক্টলি যদি এর বের করতে চাই ঘনমাত্রা, তাহলে কেসি আগে আলাদা আলাদা করে ঘনমাত্রা বের করি। x2 এর বেলায় ওর মূল সংখ্যা যত দেওয়া থাকবে, ওর মূল সংখ্যা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে 0.18 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউমটা। টোটাল ভলিউম আমাদের এখানে ডিরেক্টলি দেওয়া নাই, তো আমরা ধরে নিচ্ছি v। এরপরে y2 এর বেলায় হবে 0.56 ডিভাইডেড বাই v, আর xy3 এটার বেলায় হবে 0.12। এই হচ্ছে ভ্যালুগুলো হবে। আর কেসি এর সূত্র যেটা হবে, কেসি এর সূত্রটা আমি এই সাইডে লিখে দিই। কেসি ইকুয়াল টু, উপরে হবে হচ্ছে উৎপাদ, অর্থাৎ xy3, এখানে xy3 আছে দুইটা, এখানে আমি এখানে দিয়ে দেব স্কয়ার, আর নিচে হবে বিক্রিয়ক 3। তো ইন দিস কেস আমি খেয়াল করি কেসি এর ভ্যালু আমি একটু ক্যালকুলেটরে সরাসরি এটা করে নিচ্ছি। 12 স্কয়ার, নিচে হচ্ছে 0.18 ইনটু 0.56 কিউব। একটু খেয়াল রাখো, এখানে যেহেতু ভলিউম ওরা দেয় নাই, ভলিউমকে আমরা 1 লিটার ধরে নেব। ভলিউমকে আমরা 1 লিটার ধরে বসাবো, কারণ ভলিউমের মান দেওয়া নাই। শুধু ভলিউম না, কেপি এর বেলায় যদি টোটাল পি বা চাপ দেওয়া না থাকে, আমরা 1 atm ধরে কাজ করব। এই ক্ষেত্রে অ্যানসার আসছে 0.45। তো অপশন ক হচ্ছে সঠিক অ্যানসার। এরপরে দেখো, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটির xy3 এর উৎপাদ বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ, মানে xy3 যেটা উৎপাদ, দেখো এই পাশে মূল সংখ্যা হচ্ছে 1 + 3 = 4, ওই পাশে হচ্ছে 2। 4 থেকে 2 তে হচ্ছে, অর্থাৎ 2 তে গেছে, অর্থাৎ মূল সংখ্যা হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে তাপমাত্রা বাড়াতে হবে। দেখো এটা ΔH এর মান মাইনাস উৎপাদ, তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে যায় না, বাম দিকে যায়, সেটা হবে না। চাপ বাড়াতে হবে, হ্যাঁ, কারণ যেহেতু মূল সংখ্যা হ্রাস পেয়েছে, চাপ আরো বৃদ্ধি করলে হবে xy3 বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, xy3 ঘনমাত্রা যদি কমিয়ে দেই, অথবা বিক্রিয়ক x2 3y2 এর ঘনমাত্রা যদি বৃদ্ধি করে দেই, আমি সাম্যাবস্থা থেকে বিক্রিয়াটি সাম্যাবস্থাটি ডান দিকে সরে যাবে, xy3 এর বেশি উৎপন্ন হবে। তো অপশন 3। এরপরে আমরা যাই, ab2 + হাফ b2 = ab3 বিক্রিয়াটিতে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে। আমরা অলরেডি জানি কেপি কেসি সম্পর্কের সমীকরণটা কি রকম হতে পারে। এটা একটু অনেকের মধ্যে কনফিউশন লাগতে পারে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এটা কি কেপি = কেসি * RT হবে ΔN, নাকি কেসিটা এই পাশে হবে? এই কনফিউশনটা অনেকে লাগে, খেয়াল রাখবা। এটার সূত্রটা অ্যাকচুয়ালি প্রমাণ করা যায় থেকে, PV = nRT থেকে P = n/v/RT, দেন P = CRT, এরকম একটা লাইন এনে দেন আমরা কেপি এর সূত্রে যদি এটা বসাই দেই, এই এরকম একটা লাইন আমরা পাবো।
তো এই ক্ষেত্রে আমরা দেখি ডেল এন এই বিক্রিয়ার বেলায় কি আসে। এই বিক্রিয়ার বেলায় আমাদের উৎপাদে বিক্রিয়কে পাচ্ছি 1 মাইনাস এপাশে উৎপাদে হচ্ছে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ। তো অ্যানসার আসবে এটা 1 মাইনাস 3/2 বা মাইনাস হাফ। ডেল এইচ এর মান হবে মাইনাস হাফ। তো ডেল এইচ এর মান যদি মাইনাস হাফ হয়, এটা দেখো অপশন বি তে আছে। তো এটাই সঠিক অ্যানসার। কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 10⁻⁻14। এটা অপশন বি হবে সঠিক উত্তরটি। আর এটা একটু মনে রাখতে হবে, এই ধরনের এমসিকিউটি ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। A2 3B2 2AB3 KP এবং KC এর মধ্যে সম্পর্ক দেখো, এই পাশে হচ্ছে 2, এই পাশে হচ্ছে 4, বিয়োগ করলে আমরা পাবো -2। তো KP এটা থেকে যদি আমি আসি, এই লাইনটা আমাদের বোর্ডে অলরেডি দেওয়া আছে, KP = KC RT টু দ্য পাওয়ার -2। এখন এই RT কে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা KP RT +2 হয়ে যাবে ইনটু KC = KC। তো এই লাইনটা যদি পাও, এটাই হচ্ছে সঠিক অ্যানসার। দেখো অপশন খ বা বি, KC = KP * RT, এটা উল্টাই দিছে, জাস্ট একটা হচ্ছে -2টাকে এই পাশে নিয়ে আসছে, ছেলেপেলে যাতে কনফিউজড হয়ে যায়, এই আর কিছু না। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখি। প্রশ্ন সরাসরি চলে যায়। উদ্দীপকের বিক্রিয়াতে কেপি এর মান বের করতে বলছে। আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে? বিক্রিয়া দিয়ে দিয়েছে, বিক্রিয়ার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 3 এটিএম চাপে পি এর মান দিয়ে দিয়েছে। পিসিএল এর 80% বিয়োজিত হয়। ওকে, আমরা বিক্রিয়াটা যদি করি বা বিক্রিয়াটা যদি খাতায় বোর্ডে লিখি, দেখো কিরকম হবে জিনিসটা। PCl5 এটা হয়ে যাবে হচ্ছে PCl3 প্লাস Cl2। সাম্যাবস্থার কথা বলছে, আমরা ডিরেক্টলি সাম্যাবস্থায় চলে আসি। 80% বিয়োজিত হয়ে যায়। তো 80% বিয়োজিত হওয়া মানে 0.8% বিয়োজিত হয়ে যায়। তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে 1 - 0.8। আর ওর উৎপন্ন হবে কতটুকু? 0.8 0.8। সহজ হিসাব। আর আমরা যদি টোটাল যোগ করি, হিসাব করি, মানে আচ্ছা সরাসরি করি, PCl5 করি, মোট মোল সংখ্যা হবে নিচে, উপরে হবে হচ্ছে PCl5 0.2, আর মোট হবে হচ্ছে 0.2 10 1.8 ইনটু 3, কারণ মোট চাপ হচ্ছে আমাদের দেওয়া আছে 3। এটা হবে PCl5 আর PCl3 এটা হবে 0.8 ইনটু 1/1.8 ইনটু 3, আর PCl2 হবে হচ্ছে, আমি একটু উপরে লিখি, 0.8/1.8 ইনটু 3। এটার কেপি এর সূত্র দাঁড়াবে উপরে উৎপাদ, অর্থাৎ P of PCl3 ইনটু P of Cl2, নিচে হবে P of PCl5। আলটিমেটলি যেটা পাবো আমরা, দেখো আমি ক্যালকুলেটর ডিরেক্টলি ম্যাথটা করি। হ্যাঁ, তো ক্যালকুলেটর ডিরেক্টলি যদি এটা করি, উপরে হবে এটা, আমি মানগুলো ডিরেক্টলি বসাই দিই। 0.8 divided by 1.8 into 3 into আবার ভগ্নাংশ 0.8 divided by 1.8 into 3, আর নিচে আসবে হচ্ছে 0.2 1.8, পাশে গুণ হবে 3, পাবো আমরা হচ্ছে 5.3। হ্যাঁ, 5.33। দেখো অপশন ডি, এটিএম, হ্যাঁ এটিএম এককে আসবে 5.33। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 5.33। ম্যাথটা করতে পারছো, ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে বসাই দিবা, আর কিছু করার নাই। উদ্দীপকের ক্ষেত্রে ক্লোরিনের আংশিক চাপ কত হবে? আমরা দেখি তো, ক্লোরিনের আংশিক চাপ আমাদের যে বের করছি আমরা অলরেডি, কত আসে? 0.8 divided by 1.8 into 3, 1.333 আসে। হ্যাঁ, 1.333 এটা সঠিক অ্যান্সার। PCl5 এর মোল ভগ্নাংশ, PCl5 এর মোল ভগ্নাংশ ইনটু 3 বাদ দিয়ে জাস্ট এটা যদি আমরা দেখি কত হয়, 0.2 divided by 1.8, 0.111 আসে। হ্যাঁ, এটাও ঠিক আছে। এরপরে দেখো লাস্টে চাপ বৃদ্ধি করলে PCl3 উৎপাদক কমে যাবে। একটু খেয়াল করো, এই পাশে মোল সংখ্যা 1, এই পাশে মোল সংখ্যা 1 + 1 2, অর্থাৎ মোল সংখ্যা বৃদ্ধি পাইছে। তো মোল সংখ্যা যদি বাড়ে, এই ক্ষেত্রে চাপও যদি তুমি বাড়াও, তাহলে সাম্যাবস্থা ব্যাকওয়ার্ডে আসবে, অর্থাৎ PCl5 বেশি তৈরি হবে। তো PCl3 এর উৎপাদক কমে চাপ বৃদ্ধি করলে। ঠিক আছে।
এক হিসেবে ঠিক আছে। পিসিএল 5 যদি বাড়ে পিসিএল 3 তো কমবে, এই কারণে তিনটাই সঠিক, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোন সম্পর্কটি সঠিক এটা আমি অলরেডি লিখে দিছি, কয়েকবার সূত্রে ম্যাথও করে ফেলছি আমরা, কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি ডেলএন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি ও কেসি এর সম্পর্ক কি হবে, এই পাশে হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে 3, 2 - 3 হচ্ছে -1, তাহলে কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল -1, কেপি ইকুয়াল টু আর, এই যে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখি মোলের ঘনমাত্রায় প্রকাশিত সাম্যধ্রুবক কোনটি, মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্যধ্রুবক হচ্ছে এখানে ঘনমাত্রার বেলায় আমরা কেসি ইউজ করি, আমরা চাপের ক্ষেত্রে কেপি ইউজ করি, তো এটা সঠিক অ্যান্সার অপশন বি কেসি। এরপর একটি উদ্দীপক দেওয়া আছে, তারপর বলা হচ্ছে উপরের উদ্দীপকটি পড়ে প্রশ্ন দুটি উত্তর দাও, বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান কত। এখানে দেখো আমাকে ভলিউমের মান দেওয়া আছে আর হচ্ছে মোল সংখ্যা সাম্যাবস্থায় মোল সংখ্যাগুলো দেওয়া আছে, তো এটা ডেফিনেটলি আমার কেসির মান চাইছে, তো আমি কেসির মান যদি এখানে বের করি, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে দিই, বোর্ডটা অনেক ময়লা হয়ে গেছে। উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার বেলায় আমি বিক্রিয়াটা লিখলাম না, খুবই ছোট সিম্পল একটা বিক্রিয়া, a2 + b2 = 2ab, এটার ক্ষেত্রে কেসি এর মানটা পাবো আমরা, উপরে হচ্ছে ab এর স্কয়ার, নিচে হচ্ছে a2 b2, তো এদের যদি আমি আলাদা করে বের করতে চাই, ab এর বেলায় হবে হচ্ছে মোল সংখ্যা উপরে, ab টা হচ্ছে 13 ডিভাইডেড বাই হচ্ছে মোট ভলিউম হচ্ছে 2, a2 এর বেলায় 8/2, b2 এর বেলায় 10/2। এবার আমরা জাস্ট বসাই দিব, আমি ক্যালকুলেটরটা নিই, ক্যালকুলেটরে বসাই দেই, ক্যালকুলেটর যদি বসাই দেই 13/2 স্কয়ার, নিচে হবে হচ্ছে 8/2 আর 10/2, 2.112, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আমি জাস্ট ক্যালকুলেটরের মানগুলো বসে ফেলছি, অপশন এ 2.112 হচ্ছে সঠিক অ্যান্সার। এই বিক্রিয়া কেপি আর কেসি এর সম্পর্ক দেখো, এই পাশে 2 এই পাশে 2 সমান সমান, তাহলে কেপি ইকুয়াল টু কেসি, অপশন সি, এটার বেলায় অপশন সি। নিচের কোন বিক্রিয়াটি কেপি ইকুয়াল টু কেসি হবে যাদের উভয় পাশের মোল সংখ্যা সমান হবে। প্রথম বিক্রিয়াটা দেখো 1 + 1 2 আর পাশে 2 2 - 2 0, দেখো আর এরকম অপশন আর কোথাও নাই, এটাই সঠিক অ্যান্সার, মানে ডেল এর মান 0। কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক হতে পারে, এর মান 1 হতে পারে, হ্যাঁ এর মান 1 হতে পারে, এর মান প্রভাবকের উপর নির্ভর করে না, এর মান হচ্ছে চাপের উপর নির্ভর করে না, অসীম হতে পারে না, অপশন এই ক ছাড়া আর কোনো কথা নাই। কোন বিক্রিয়াটির কেসি এর একক মোল পার লিটার, একটু খেয়াল করো, এটা জাস্ট আমরা বিক্রিয়াটা একটু করলেই বুঝতে পারবো। প্রথম ক্ষেত্রে যেটা দিছে, প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, উপরে হবে বিক্রিয়ক, অর্থাৎ উপরে হবে হচ্ছে মোল পার লিটার স্কয়ার, আর নিচে হবে জাস্ট মোল পার লিটার, কারণ এই পাশে 2 এই পাশে 1 সমান সমান, অথবা উপরে যদি, হ্যাঁ প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে কাটাকাটি করলে জাস্ট আমি পাবো হচ্ছে মোল পার লিটার। পরের বিক্রিয়াটি দেখো, পরের বিক্রিয়াটির ক্ষেত্রে এই পাশে হচ্ছে 4 এই পাশে 2, তো 4 থেকে 2 মাইনাস করলে 2 পাবো, মানে এটার आंसर পাবো হচ্ছে মোল পার লিটার হোল স্কয়ার। এরপরটাতে দেখো আমরা 2 আর পাশে 3, এটা পাবো -1, ওটার বেলা পাবো পাশে 2 এই পাশে 4, তাহলে 2 থেকে 4 মাইনাস করলে -2, এটার পাওয়ারে আসবে -2, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, এটা ছাড়া বাকিগুলো মিলবে না। ক্যালসিয়াম কার্বনেট দেখো বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হয়েছে, বিক্রিয়াটির কেসি এর রাশিমালা কি চাইছে। এই বিক্রিয়াটা একটা মজার বিক্রিয়া, কারণ এখানে একটা ছোট্ট বেসিক আছে। কেন দেখো, আমরা জানি যদি আমরা কেসি এর রাশিমালা বের করতে চাই, উপরে হচ্ছে হয় উৎপাদ, নিচে হয় বিক্রিয়ক। খুব ভালো কথা, উপরে বিক্রিয়ক উৎপাদ হচ্ছে O2, তার ঘনমাত্রা নেব আমরা, আর আছে CaO, আর নিচের বেলায় আমরা নেব হচ্ছে CaCO3। মজার ব্যাপার হলো কেপি আর কেসি যখন আমরা বের করব তখন আমরা সলিড স্টেটে থাকা পদার্থগুলোকে অ্যাভয়েড করি, মানে এখানে KO CaCO3 এগুলা বসবে না, শুধু CO2 বসবে। তো এটা যত দেখতে অড লাগলেও এটার সঠিক অ্যান্সার হবে অপশন গ, কারণ এগুলা সলিড স্টেটে, আর সলিড স্টেটেরগুলা এই ক্ষেত্রে সামুদ্রিককে ইনক্লুড করা হয় না। COCl2 CO আর হচ্ছে Cl2 বিক্রিয়ায় Kp এর একক কোনটি হবে। এপাশে মোল সংখ্যা 2, এপাশে মোল সংখ্যা 1, 2 - 1 কত হয় 1 জোস।
তাহলে এটার একক হবে হচ্ছে সামুদ্রিক কেপি এর বেলায় জাস্ট এটিএম। জাস্ট এটিএম এখানে অপশনে আছে, জাস্ট এটিএম এখানে অপশনে নাই, আর আমাদের সঠিক অ্যান্সারও হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি অপশনেই নাই উত্তর। দেখো এই প্রশ্নটির বেলায় কেপি এর মান, হ্যাঁ এটা অপশনেই নাই, এটা সঠিক অ্যান্সারটা অপশনে নাই, এটা হয়তো ভুল ছিল। এবার একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা দেওয়া আছে 1 × 9, হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? দেখো দুইটার গুণফল হবে 10⁻⁻14, কারণ আমরা জানি বিশুদ্ধ পানির বেলায় 10⁻⁻14। তো একটা যদি 10⁻⁹ হয়, আরেকটা হবে 10⁻⁵। অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। পরে দেখি কোন বিক্রিয়ায় কেপি এর একক এটিএম স্কয়ার? এটিএম স্কয়ার হবে যদি উৎপাদ মাইনাস বিক্রিয়ক 2 হয়, তাহলে প্রথমটাতে হচ্ছে 2, ওই পাশে 1 হবে না, এটা হচ্ছে 4 - 2। অপশন খ দেখো ওই পাশে হচ্ছে 1 + 3 4, এই পাশে হচ্ছে 2, তো বিয়োগ করলে পাবো 2। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর নিম্নলিখিত বিক্রিয়ার সাম্যাবস্থার সমীকরণে কেসি এর মান কোনটি হবে? আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমি অলরেডি একবার বলেছিলাম যে সলিড স্টেটে থাকা পদার্থগুলোকে অ্যাভয়েড করি, তাহলে উপরে হবে CO2 নিচে হবে O2, উপরে হবে CO2 নিচে হবে O2, অপশন খ। অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। নিম্নের কোন বিক্রিয়ায় KP is greater than KC? KP is greater than KC তখন হবে যদি KP is greater than KC del n এর মান বড় হয়, পজিটিভ হয়। del n এর মান যদি পজিটিভ হয়, তাহলে দেখো ওই পাশে 1 এই পাশে হাফ হাফ, মাইনাস করলে 0 হয়ে যাবে, হবে না। ওই পাশে 1 এই পাশে হচ্ছে 2, হবে না। ওই পাশে 2 এই পাশে 1, অপশন গ। ওই পাশে 2 এই পাশে 1, মাইনাস করলে হয় 1, যেটা হচ্ছে 0 থেকে বড়, এই কারণে KP is greater than KC পাবো আমি, অপশন গ। এরপরে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির PKW এর মান কত? দেখো -10⁻⁻14 কে যদি আমরা মাইনাস লগ করি 14 পাবো। তো সঠিক অ্যান্সার হচ্ছে ঘ 14। N2 3H2 আর 2NH3 এর KP এর একক কি হবে? ওই পাশে 2 এই পাশে হচ্ছে 4, তাহলে 2 - 4 হচ্ছে -2, এটা হবে ATM ইনভার্স 2। অপশন ঘ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। সেম বিক্রিয়াতে KC এর একক চাইছে, বাট এবার হচ্ছে ওই পাশে 4 এই পাশে 2 হবে 2, তাহলে KC এর একক হবে হচ্ছে মোল পার লিটার স্কয়ার। দেখো মোল পার লিটার স্কয়ার কোথায় আছে? এখানে মোল পার লিটার, এই যে অপশন ঘ, মোল স্কয়ার পার লিটার স্কয়ার। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড নিচের কোনটি? এটা আমরা অলরেডি একটা সলভ করেছিলাম, সেম ম্যাথটি আবার আসছে। এটা সব ক্ষেত্রে দেখতে হবে জারণ মান কার বেশি আছে। এখানে লাস্ট অপশনে ক্লোরিনের জারণ মান হবে +7, এই কারণে এটাই সঠিক অ্যান্সার। এই দেখো অনুবন্ধী ক্ষারক নিচের কোনটি? এটাও আমরা অলরেডি করে ফেলছি, এটাও অ্যান্সার হবে অপশন বি CO3 2-। এরপর একটা বিক্রিয়া দিছে, দেখো তোমাকে একটা দুর্বল অ্যাসিড আর একটা দুর্বল ক্ষার দেওয়া হয়েছে, এদের একটা উৎপাদ মানে লবণ পাবো আমি আর পানি। বলছে এখানে উৎপাদে এক্স এর প্রকৃতি কি? দেখো দুইটার ক্ষেত্রে অরিজিনটা খেয়াল করো, অ্যাসিড এবং ক্ষার দুইটাই দুর্বল, সো এটার যে লবণটা হবে সেটা হবে একদম নিরপেক্ষ লবণ, অপশন ডি সঠিক অ্যান্সার। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? দেখো সবগুলোর মধ্যে সবগুলাই যেহেতু অক্সো অ্যাসিড, জারণ মান যার সবচেয়ে কম সে হচ্ছে সঠিক অ্যান্সার। আমি বোর্ডটা ক্লিন করে নিই। খেয়াল করো প্রথম অপশনের ক্ষেত্রে বি এর বেলায় অক্সিজেনের হচ্ছে এখানে -6 +3, জাস্ট +3। অপশন বি এর বেলায় মানে এন এর বেলায় 6 4 5, পি এর বেলায় 3, আর ডি এর বেলায় হচ্ছে 5। এখানে খেয়াল করো বি আর পি অর্থাৎ এ আর সি এর মধ্যে কনফিউশন লাগতে পারে, বাট আমি বলে দিই এখানে কেন্দ্রীয় মৌল যে ছোট হয় সে বেশি শক্তিশালী হয়। তো এখানে কেন্দ্রীয় মৌল বড় কে? অপশন সি, তো অপশন সি তাহলে দুর্বল হবে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাসিডের শক্তির ক্রম যদি এখানে খেয়াল করো যে কোন ক্রমটি সঠিক, এখানে যে অপশনগুলো দিছে সবগুলাতে আমরা জারণ মান যদি চেক করি অপশন বি হবে সঠিক অ্যান্সার, সবগুলো জারণ মান বের করে চেক করতে হবে, এটাই শর্টকাট, এর থেকে শর্টকাট নাই। এখানে দেখো এটা সিমিলার টাইপ প্রসেস, আর অলরেডি আমরা এই অপশনটা অলরেডি পেয়েছি HClO4, এটার বেলাও তাই জারণ মান যার বেশি হবে সেই সবচেয়ে বেশি শক্তিশালী হবে কেন্দ্রীয় পরমাণুর বেলায়। নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী? এখানে দেখো কোনো অক্সিজেন নাই, এগুলো অক্সো অ্যাসিড না, এগুলোকে বলা হয় হাইড্রা অ্যাসিড, আর হাইড্রা অ্যাসিডগুলো হয় হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে, আর হ্যালোজেনের মধ্যে
যে হ্যালোজেনের আকার সবচেয়ে বড় সে সবচেয়ে শক্তিশালী। তো আমরা যদি খেয়াল করি এখানে সবচেয়ে শক্তিশালী কি হবে বলতো, সবচেয়ে আকার বড় কার, HI, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দুটি অম্লীয় দ্রবণে পিএইচ যথাক্রমে 3 আর 6 হলে এদের প্রথম দ্রবণটি অপেক্ষা দ্বিতীয়টি কত গুণ বেশি অম্লীয়। এটা খেয়াল করবা, আমরা লগ যখন করি, মাইনাস লগ করি হাইড্রোজেন আয়নের, তখন এই লগ কিন্তু লগের ভিত্তিটা থাকে 10, অর্থাৎ যদি আমাদের পিএইচ এর মান আসে 3, এটা হচ্ছে 10 ইনভার্স 3 ছিল। যদি লগ এইচ এর মান আসে 4, এটা 10 ইনভার্স 4 ছিল। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 10 ধাপের কম বেশি হয়, 10 গুণ বা 10 ভাগ নিয়ে হিসাব। তো 3 থেকে 6 এর মধ্যে ডিফারেন্স কত বলো তো, 6 - 3 হচ্ছে 3, তার মানে 10 টু দ্য পাওয়ার 3, বা আমি যদি বলি সহজ ভাষায় 1000 গুণ। অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা দেখি নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড। এটা অলরেডি আমি বলে ফেলছি, তাও অপশন পেয়ে গেছো। এটা ভিডিও তোমরা পজ করো, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও, আর দেখি কে কে পারো, আর কে কে মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিওটা করছো এটাও বোঝা যাবে। ওটা সঠিক অ্যান্সার ছিল কিন্তু HClO4, অপশন গ। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড। এটাও সেম কনসেপ্ট। এখানে দেখো অক্সিজেন আছে, আমরা জাস্ট জারণ মান বের করব, যার জারণ মান সবচেয়ে কম হবে সে সবচেয়ে বেশি দুর্বল। এটার উত্তরও তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবে। এরপর কোনটি অনুবন্ধী অম্লক্ষারক যুগল। এটা একটু খেয়াল করো, অনুবন্ধী অম্লক্ষারক যুগল নিজেদের মধ্যে যদি হয়, এখানে প্রথম অপশন হচ্ছে HCl আর NaOH, এরা অনুবন্ধী অম্লক্ষারকের কনসেপ্টের মধ্যে পড়বে না, কারণ এটা হচ্ছে আর্হেনিয়াসের ক্যাটাগরিতে, ব্যাখ্যার মধ্যে নাই। অপশন খ দেখো, H3O+, ওর কাছ থেকে আমি একটা হাইড্রোজেন নিতে পারবো, ওর কাছ থেকে যদি একটা হাইড্রোজেন নিয়ে নেই, অর্থাৎ হাইড্রোজেন যদি ও দেয় তাহলেও হয়ে যাবে হচ্ছে H2। আমি জানি এটা দেখা যাচ্ছে কিনা, H2। আবার H2O কে তুমি যদি একটা হাইড্রোজেন দাও তাহলে সে হয়ে যাবে হাইড্রোনিয়াম আয়ন। মানে এখানে হাইড্রোজেন দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে, আবার এখানে তুমি অম্লক্ষারের একটা কনসেপ্ট আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী বসাইতে পারতেছো। অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিগুলোও সেম কাহিনী, জাস্ট বসবে না, হাইড্রোজেন নিয়ে আনা নেওয়া করা যাচ্ছে না। H3PO2 এর ক্ষারকত্ব কত। এটা একটু ব্যতিক্রম টাইপ একটা প্রশ্ন, এটা অ্যাডমিশনেও খুব আসে, খেয়াল রাখবে। এটা H3PO2 যেটা, এটা দেখে মনে হচ্ছে যে হাইড্রোজেন দিবে 3টা, বাট অ্যাকচুয়ালি সে হাইড্রোজেন দেয় একটা। হাইড্রোজেন একটা দিয়ে সে H2PO2- এরকম একটা আয়ন তৈরি করে। এই কারণে অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার ছিল। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে 6, কেননা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে তুমি যদি একটা অ্যাসিডের বিক্রিয়া করাও, আমি তোমাদেরকে দেখাই, Al2O3 + HCl, AlCl3 + H2O, এখানে লাগবে 2টা, তো ক্লোরিন লাগবে 6টা, হাইড্রোজেন লাগবে 6টা, 3টা। হ্যাঁ দেখো 6টা অ্যাসিড লাগতেছে, তাই ওর অম্লত্ব হচ্ছে 6, অপশন ঘ সঠিক অ্যান্সার। NH3 যৌগের অনুবন্ধী অম্ল কোনটি। NH3 যৌগের অনুবন্ধী অম্ল যে হবে, ও যদি নিজে ক্ষার হয়, সে ও যদি নিজে ক্ষার হয়, ক্ষার কি করে, সে একটা H+ নেয়, নিয়ে কি হয় NH3 4+ হয়ে যায়, তাহলে অনুবন্ধী অম্লটা হবে NH4+। HSO4- এর অনুবন্ধী অম্ল কি হবে। ওর নিজে কি, ও যদি অম্ল খুঁজে তাহলে নিজে কি, ও নিজে হচ্ছে ক্ষার, ক্ষার কি করে, প্রোটন নেবে, প্রোটন নিলে কি হবে, প্রোটন নিলে হবে H2SO4। তাহলে খুঁজো H2SO4 কোন অপশনে আছে, অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি হবে, যার জারণ মান সবচেয়ে কম হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে কম হবে। তোমরা দেখো এটা আমরা অলরেডি সলভ করছি একবার, যদিও এটা অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। SO2 এর ক্ষারকত্ব কত। SO2 এর ক্ষারকত্ব হচ্ছে, SO2 কতগুলা ক্ষারকে নিষ্ক্রিয় করতে পারে সেই হিসাবে আমি এটা বিক্রিয়া দিলে বলতে পারি, অথবা এটা তোমরা অলরেডি বুঝতে পারছো যে SO2 অ্যাকচুয়ালি H2SO4 বা H2SO3 গঠন করে, যেখানে সে 2টা হাইড্রোজেন আয়ন দেয়, যেগুলা ক্ষারকে নিষ্ক্রিয় করতে পারে। এখানে একটা অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার 2। নির্দেশকের সাহায্যে কোন অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের শেষ বিন্দু সঠিকভাবে নির্দেশ করা যায় না। এটা একটা থিওরিটিক্যাল বা মুখস্থ টাইপ প্রশ্ন। নির্দেশকের সাহায্যে হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের যে বিক্রিয়া, সেটা টাইট্রেশন বিন্দু বের করা যায় না, মানে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, অপশন ক সঠিক অ্যান্সার।
কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য একটু মনে রাখবা, ঘনত্ব, দ্রাব্যতা, গলনাঙ্ক এগুলো ভৌত ধর্ম, ভৌত বৈশিষ্ট্য। অম্লতা হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য, এটা বিক্রিয়া ছাড়া বোঝা যায় না। নিচের কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি, যার জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি, আর এখানে HClO4টাই আছে অপশন খ এ, এটাই সঠিক উত্তর। কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক হবে? ডেফিনেটলি তাপমাত্রা যত বাড়বে পানির আয়নিক গুণফলের মান আস্তে আস্তে বাড়তে থাকবে তাপমাত্রার সাথে। তো এখানে সবচেয়ে বেশি কি আছে? 100 ডিগ্রি, তো অপশন ঘ এটাই সঠিক উত্তর। বিশুদ্ধ পানিতে OH- এবং H+ এর মোলার ঘনমাত্রার অনুপাত কত হবে? সমান সমান থাকে। তো উপর নিচে যদি 10⁻7 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার আসবে 1। এরপর দেখি আমরা NaCl এর সাথে H2 এর যোগ করলে কি হবে? সে জাস্ট আয়নে বিভক্ত হয়ে যাবে আর অ্যাকুয়াস সলিউশনের মধ্যে থাকবে। এটাতে অপশন ক আর ঘ এর মধ্যে দেখো একটা কনফিউশন লাগতে পারে, বাট এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কারণ সে অ্যাকুয়াস সলিউশনের মধ্যে আছে। আর এই ধরনের ট্রিকি কোশ্চেন তোমরা দেখেই বুঝতে পারছো, এটা ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় 2020-21 সালের দিকে এসেছিল। এই ধরনের বেসিক কোশ্চেনগুলো কিন্তু অ্যাডমিশনে আসে, তো একটু চেষ্টা করলে আমরা কিন্তু অ্যাডমিশনটা ক্র্যাক করতে পারবো। CH3COOH+H2O একটা তোমার ভিনেগার বলো বা ইথানোয়িক অ্যাসিড বলো, তার বিক্রিয়া দেখানো হয়েছে। এই বিক্রিয়াটিতে অনুবন্ধী ক্ষারক কোনটি? দেখো ডেফিনেটলি ইথানোয়িক অ্যাসিড তো অ্যাসিড, তার সাথে তোমার এই অ্যাসিডের যে ক্ষার হবে সে হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। তো এই অ্যাসিড থেকে যে প্রোডাক্টটা পাইছি আমরা CH3COO-, এটা হচ্ছে CH3COOH, এই অ্যাসিডটার অনুবন্ধী ক্ষার। তো অপশন গ ছিল সঠিক উত্তর। এবার আমরা আসি 5 × 10⁻³ মোলার H2SO4 দ্রবণের pH এর মান কত হবে? এটা আমরা বের করতে গেলে আগে H2SO4 থেকে খেয়াল করো। H2SO4 এর বেলায় তুমি কিন্তু দুইটা H+ পাবা। তো যদি দুইটা H+ পাও তাহলে এই জাস্ট যে রেজাল্ট আছে এটাকে 2 দিয়ে গুণ করে আমরা মাইনাস লগ করব, মানে মাইনাস লগ অফ, আমি করে দিই 5 × 10⁻³ × 2, তো 10 × 10⁻³ এটা ক্যালকুলেটরে করা যায় অথবা ডাইরেক্টলি করা যায়। এটা आंसर আসবে 4। তো অপশন ডি হচ্ছে সঠিক आंसर। 0.02 H2O এর pH কত? এটাও দেখো হাইড্রোজেন, এখান থেকে আমি দুইটা পাবো দেখে এটার ঘনমাত্রাকে আমি 2 দিয়ে গুণ করে নেব, 0.04। এখন 0.04 কে যদি আমি ক্যালকুলেটরে বসাই সেটা হবে মাইনাস লগ 0.04, 1.39। অপশন ডি হচ্ছে সঠিক आंसर। পরের প্রশ্নে চলে যাই আমরা। 0.05 H2SO4 এর pOH কত? দেখো এগুলা খুবই বারবার আসতেছে, একই টাইপ প্রশ্ন। আমি জাস্ট তোমাদেরকে বলে দেই, কনসেপ্টটা একবারে দিয়ে দেই, তারপরে র‍্যাপিড ফায়ার করে সবগুলো এমসিকিউ সলভ করে দেই। pH এর বেলায় মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, যেটা যে যত দেয়, আর pOH এর বেলায় মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। আর এটার বেলায় একটু খেয়াল রাখবা, pH + pOH হচ্ছে 14। এই কনভার্সনটা খেয়াল করবা। আর এই হাইড্রোজেন আর এই OH যেটা পাবা এটা বিক্রিয়া খেয়াল করবা, যেমন H2SO4 এর বেলায় তুমি এখানে কিন্তু দুইটা H+ পাবা। সো এগুলো একটু খেয়াল রাখতে হয়, কারণ এই ধরনের ট্রিকি কোশ্চেনই এমসিকিউতে বেশি আসে। এই কোশ্চেনের বেলায় আসবে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 0.11, pOH আসবে হচ্ছে এখানে 13। কেন জানো? কারণ এটা pH আসবে 1, 14 থেকে 1 মাইনাস করলে আসবে 13। অপশন ডি সঠিক आंसर। কিছু কিছু এমসিকিউ মুখে মুখেই করা যায় ক্যালকুলেটর ছাড়া। নিচের কোন জলীয় দ্রবণটি pH এর মান সবচেয়ে বেশি হবে? দেখো এখানে সবগুলো অ্যাসিডের মধ্যে আগেই বাদ পড়ে যাচ্ছে এই মিথানোয়িক অ্যাসিড, কারণ সে জৈব অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এরপরে HCl আর KOH আর H2SO4 এর মধ্যে pH এর মান সবচেয়ে বেশি কার হয়? দেখো সহজ কথায়, বেসিক কথায়, pH এর মান ক্ষার জাতীয় পদার্থের বেশি হয়, সাতের বেশি হয়। তো এখানে ক্ষার আছে একমাত্র KOH, তো সবার pH বের করে দেখা লাগবে না। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 1% W/V সলিউশন H2SO4 এর দ্রবণের pH কত? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি যদিও সেকেন্ড পেপারের টপিক এখানে টেনে তুলছে, বাট এই পার্সেন্টেজের বেলায় W/V যদি দেওয়া থাকে না, এটা অ্যাকচুয়ালি তোমাকে গ্রাম পার মিলিলিটার এককে দিয়ে দিছে। তো তোমাকে এখান থেকে মোল পার লিটারে আসতে হবে। গ্রাম পার মিলিলিটার থেকে মোল পার লিটারে আসে, তারপর আমরা এটাকে মাইনাস লক করে দেব। 1% বলছে, রাইট? তাহলে 0.01 ডিভাইডেড বাই, এটাকে যদি আমি ওর মোল সংখ্যা দিয়ে 98 দিয়ে ভাগ করে দিই, এটা মোল পার
মিলিলিটারে আসবে। দেন 0.01 ইন্টু 1000 যদি করি আমরা, তাহলে এটা মোল পার লিটারে চলে আসবে। দেন এটাকে আমরা মাইনাস লগে বসাই দিব। আমি যদি মাইনাস লগে বসাই 10/98 মাইনাস লগ অফ হচ্ছে 10/98 পাবো কত? 0.991 0.99 হচ্ছে অপশন সি। 0.99 সঠিক অ্যান্সার। এখানে যে টিকটা দেওয়া আছে ভুল দেওয়া হয়েছে, অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার। এটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দ্রবণ একে পিএইচ কত? দ্রবণ এক কি দেওয়া আছে দেখো তো, একটা HA। একটু খেয়াল রাখবা, তোমাদের হচ্ছে 3টা দুর্বল অ্যাসিড নিয়ে খুব বেশি কোশ্চেন আসে। কি কি আমি দেখাই দিই। একটা হচ্ছে মিথানোইক, একটা হচ্ছে ইথানোইক, আরেকটা কি করে ওরা অ্যাসিড দেয় না, ওরা একটা হাইড্রোজেন দেয় আর সাথে একটা অ্যানায়ন দিয়ে দেয়। এইভাবে এই প্রশ্নটা এটা দিয়ে, এটা হচ্ছে দুর্বল। এই 3টা দুর্বল অ্যাসিড নিয়ে তোমাদের বেশি কোশ্চেন আসে। আর দুর্বল ক্ষারের বেলায় NH4OH, এটাকে ওরা টার্গেট করে, আর কোনো কিছু দেয় না এর বাইরে। এখানে HA দ্রবণের বেলায় আমার ঘনমাত্রা 0.01, তোমার ভলিউম দেওয়া আছে, আর কে এর মান দেওয়া আছে। একটু এই ক্ষেত্রে খেয়াল রাখবা, আমি এটা মুছলাম। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা কি পিএইচটা যেটা বের করব সেটা তো মাইনাস লগ অফ হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেনটা আমি এখানে পাবো হচ্ছে আলফা ইন্টু সি করে, আর আলফা ইন্টু সি এর মধ্যে আলফাকে পাবো আমি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র KA/C করে। তো এখানে আমরা KA/C করে যদি ডিরেক্টলি এটা করি, আমি এটা করে দেখাই দিই তোমাদেরকে। কে এর সব ভালো আছে, কে এর মান দেওয়া আছে 6.8 × 10⁻⁴, তাহলে কে এর মান হচ্ছে 6.8 × 10⁻⁴ ডিভাইডেড বাই হচ্ছে সি এর মান হচ্ছে 0.01 মাইনাস লগ অ্যান্সার 2.58 কোথায় আছে? অপশন সি এ আছে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই আমরা। নিচের কোন যৌগের পিএইচ 7 থেকে বেশি? যার যে ক্ষার, সহজ কথায় যে ক্ষার বা ক্ষারীয় লবণ। এখানে ক্ষারীয় লবণ দেখো প্রথমটাই N2CO3। এগুলো একটু খেয়াল রাখবা, এই সকল অ্যান্সারের ক্ষেত্রে লবণের বেলায় অরিজিনটা খেয়াল করবা। যেমন এখানে প্রথম অপশনটা যেটা দেওয়া আছে Na2CO3, এটা আসছে NaOH থেকে, যেটা একটা তীব্র ক্ষার, আর এটা আসছে হচ্ছে H2CO3 থেকে, যেটা তুলনামূলক অতটা তীব্র অ্যাসিড না। তো ডেফিনেটলি যে লবণটা পাবো সেটা একটু ক্ষারীয় ধর্মের বেশি হবে। অপশন ক এই কারণে সঠিক অ্যান্সার। 0.1 মোলার NH4OH দ্রবণের পিএইচ এর মান কত? আর Kb এর মান দেওয়া আছে, এটা আমরা একটু আগে করলাম অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে, যেটা করলাম সিমিলার ম্যাথ, সেম ম্যাথ। এটার অ্যান্সার তোমরা বের করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। কোন দ্রবণের পিএইচ 12 হলে OH আয়নের ঘনমাত্রা, কোন দ্রবণের পিএইচ যদি 12 হয় তার মানে এটার ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻12, আর পিএইচ বলছে 12, রাইট? তাহলে POH কত হবে বলো তো? 14 থেকে মাইনাস করলে 2, তাহলে এটা হবে 10^2। 10^2 কোন অপশনে আছে? অপশন এ। সঠিক অ্যান্সার হবে অপশন এ। একটু খেয়াল রাখবা পিএইচ POH এর ঝামেলা যাতে না পেছে। একটি সবল ক্ষার দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, ওই দ্রবণের পিএইচ কত হবে? খুব সুন্দর, যে ঘনমাত্রাটা যেটা দেওয়া আছে ক্ষারের, এখান থেকে আমি OH এর ঘনমাত্রা পাবো, মানে OH এরটা পাবো হচ্ছে 2 × 10⁻³ এটা হচ্ছে OH এর ঘনমাত্রা। এটাকে আমি POH বের করব এখান থেকে, দেন 14 থেকে মাইনাস করে নেব। এটার অ্যান্সার তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে বেশি হবে? যে লবণটি ক্ষারীয় হবে, আর এখানে ক্ষারীয় লবণ হবে অপশন এ। দেখো NaCl, Na আসছে NaCl এর NaOH থেকে, Cl আসছে HCl থেকে, দুইজনই শক্তিশালী, তো এটা নিরপেক্ষ লবণ। ZnSO4 K2CO3, অপশন গ বা সি, K2CO3 এর বেলায় KOH থেকে আসছে আর H2CO3 থেকে আসছে, যেটা দুর্বল অ্যাসিড, তাহলে অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। বাফার দ্রবণে আমরা চলে আসছি এখন। দেখো বাফার দ্রবণের বেলায় আমি কিছু কথা বলি নেই, দেন সলভ করা শুরু করি। বাফার দ্রবণ কি হয় দেখো, বাফার দ্রবণ ফার্স্ট টাইমে বলি কাকে বলে। বাফার দ্রবণ হইতে পারে অম্লীয়, হইতে পারে ক্ষারীয়।
তো কি হয়, একটা দুর্বল ক্ষার বা অম্ল নেব প্লাস তার লবণ, এটা হচ্ছে বাফার। বাফার কি করে, বাফার ক্রিয়া কৌশল কি, বাফারের ক্রিয়া কৌশল হচ্ছে, বাফারে আমি যদি H+ দেই তাহলে pH এর নো চেঞ্জ, যদি OH- দেই তাহলে pH এর নো চেঞ্জ, মানে pH এর পরিবর্তন হয় না একটা সীমিত সময়ের জন্য, ওটাকে বলা হয় বাফার ক্ষমতা। ওই কনসেপ্টে আমরা না যাই। আর বাফার দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত করতে পারবো, বাফার দ্রবণ আমরা প্রস্তুত করব হচ্ছে একটা দুর্বল অম্ল বা ক্ষার নেব আর একটা তীব্র ক্ষার বা অম্ল নেব, আর এর মধ্যে এই তীব্র যেটা থাকবে এটাকে লিমিটিং হইতে হবে, লিমিটিং বিক্রিয়ক হইতে হবে, মানে ওটাকে তাড়াতাড়ি শেষ হয়ে যাইতে হবে, তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে একটা বাফার সলিউশন। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে যদি খেয়াল করো, প্রথম অপশনে দেওয়া আছে হচ্ছে একটা অ্যাসিড আর একটা তীব্র ক্ষার, এরপরটাতে একটা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড দেওয়া আছে। হ্যাঁ, তিনটাই প্রথম শর্ত মানছে। এবার দেখতে হবে লিমিটিং বিক্রিয়কের বেলায় কারা লিমিটিং বিক্রিয়ক। সহজভাবে আমি যদি বলি না, কি করতে হয়, জাস্ট ভলিউম আর এই ঘনমাত্রাকে গুণ করে দুইটা চেক করো, ক্রস চেক করো, দেখো যে কোনটা কম বা কোনটা বেশি। প্রথম ক্ষেত্রে এটা আসবে কত বলো তো, এটা আসবে 1.5 আর ওটা আসবে 1, এটা 1.5, এটা 1, তাহলে কে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, NaOH। প্রথম অপশন ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে এটা কত আসবে 3 আর এটা কত আসবে বলো তো, এটাও আসবে 3, সেম সেম, তো এটা হবে না। তৃতীয় ক্ষেত্রে দেখো, এটা 25, এটা 2.5 আসবে আর এটা আসবে হচ্ছে জাস্ট 2.5, এটা বেশি, অর্থাৎ দুর্বল ক্ষারটা বেশি, তাহলে এটাও ঠিক আছে, কারণ তীব্রটা হচ্ছে লিমিটিং হয়ে যাচ্ছে। তাহলে অপশন 1 আর 3 ঠিক আছে, 2 ঠিক নাই, এই কারণে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা যে মানব রক্তে কোন বাফার মিশ্রণ, একটু খেয়াল রাখবো, মানব রক্তের মধ্যে 3 ধরনের বাফার সিলেকশন থাকে, একটা হচ্ছে প্রোটিন বাফার, একটা হচ্ছে লিপিড বাফার আর একটা হচ্ছে বাইকার্বনেট বাফার। এখানে বাইকার্বনেট অপশন 4 নম্বরে আছে। এই বাইকার্বনেটের লবণটা আর এই অ্যাসিডটা হচ্ছে বাফার হিসেবে কাজ করে। কোন মিশ্রণটি বাফার দ্রবণ, এখানে ওই যে আমি বললাম, এখান থেকে খেয়াল করো, দুর্বল ক্ষার অম্ল আর তার লবণ। এখানে প্রথমটা হচ্ছে শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, এটা আগেই বাদ। এরপর আছে দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড, এটাও হবে না। এটা খেয়াল করো, দুর্বল ফার্স্টে লবণ দিছে, তারপরে দুর্বল ক্ষার দিছে, এটা আমাদের শর্ত মানে। এরপরে দেখো NaOH তীব্র ক্ষার, এটা হবে না, তীব্র কিছু থাকতে পারবে না সহজ কথায়, তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নিম্নের কোনটি বাফার দ্রবণ, এটাও আমরা সিমিলার টাইপ একটু আগেই সলভ করলাম, সেই টাইপের একটা ম্যাথ আসছে, এটার সলিউশনও তোমরা ডিরেক্টলি আমাদের কমেন্ট বক্সে জানাও। আমি আরেকটু বলে দেই, ওটা হচ্ছে ভলিউমের সাথে এই মোলারিটি গুণ করে ক্রস চেক করবা কে লিমিটিং, যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার লিমিটিং হয় তাহলে ওটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা যাই, কোনটি অম্লীয় বাফার, এদের মধ্যে খেয়াল করো, অম্লীয় বাফার হতে গেলে আমাদেরকে দুর্বল অম্ল আর তীব্র ক্ষার, সবগুলাই এখানে দুর্বল অম্ল তীব্র ক্ষার, বাট লিমিটিং কে সেটা আবার ক্রস চেক করতে হবে। আমি আবার চেক করি, এটা 3 ওটা 2, হ্যাঁ প্রথম অপশনটাই ঠিক আছে। এরপরে 3, এরপরেরটাও 3 হবে না, এটাও 3, এটা 2, এই অপশনটাও ঠিক আছে। আর এরপরে হচ্ছে 3, 1, হ্যাঁ দেখো অপশন সি আর অপশন এ এর মধ্যে মিলে গেছে, বাট অপশন এ তে কিন্তু HCl তীব্র অ্যাসিড, এটা আগেই বাদ, অপশন সি ছাড়া আর কোনটা অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার না। এরপরে দেখি, মানুষের রক্তের পিএইচ এর মান একটু খেয়াল করবা, এটা রেঞ্জ হচ্ছে, আমি এখানে লিখি 7.35 থেকে 7.45, আর ইন এভারেজ এটাকে 7.4 লেখা হয়, তো সঠিক অ্যান্সার হবে অপশন এ 7.4। মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে, মানে মাটির পিএইচ কমে গেলে, অম্লত্ব বৃদ্ধি পেলে, এটাতে আমরা ক্ষারীয় করার জন্য চুন প্রয়োগ করি আর ডলোমাইট প্রয়োগ করি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, ইথানোয়িক অ্যাসিডের Ka এর মান দেওয়া আছে 0.1 মোলারিটি, ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত চাইছে, এটা আসলে লঘুকরণ সূত্র দিয়ে, এটা অলরেডি একবার করছি, আমি রিভিশনের জন্য আরেকবার করাই দেই। হ্যাঁ, রিভিশনের জন্য আমি আরেকবার এটা করাই দিচ্ছি, আমি সূত্রটা আবার লিখি, পিএইচ হবে হচ্ছে -log অফ হাইড্রোজেন আয়ন, আর হাইড্রোজেন আয়নটা কিভাবে পাবো আমি, হাইড্রোজেনটা পাবো আমি হচ্ছে আলফা ইনটু সি, আর আলফা আমি পাবো হচ্ছে Ka/C,
√/। এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি, আমি প্রয়োগ করে এখনই তোমাদেরকে দেখিয়ে দিই। -log of রুটের মধ্যে k এর মান 1.8 × 10⁻⁻5 আর c এর মান হচ্ছে 0.1 pH আসবে 0.566। ও আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছি, -log of h + α × c, একটু মিস্টেক হয়ে গেছে আমার, সরি দাও। pH আসবে হচ্ছে, এটা কি ভুল আছে কোথাও ম্যাথটাতে মনে হচ্ছে একটু ভুল আছে। এই ম্যাথটাতে ভুল আছে, এটার ভ্যালুগুলোতে একটু ভুল আছে। 0.1 এটা ভ্যালুতে ভুল আছে, 0.1 করলে 10 পাওয়ার এত, দেন আবার আলফা সি করলে এটা সমস্যা আছে, ম্যাথটার সমস্যা আছে, আমরা এটা স্কিপ করি। এরপরে হচ্ছে 0.01 মোলারিটি HCl দ্রবণের POH এবং pH কত। দেখো এই প্রশ্নটা ঢাকা ভার্সিটি 2016-17 একটা প্রশ্ন। এটার বেলায় এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। কেন? 0.01 বলছে না, আর কি HCl বলছে না, তাহলে এটার বেলায় pH আসবে 0, দশমিকের পরে 2 ডিজিট না 2, pH এর মান আসবে 2, আর তাহলে pOH কি আসবে 14 থেকে মাইনাস করলে 12। তো দেখো মিলাও এবার 2 আর 12, বাট pOH আগে বলছে, তো pOH 12, pH 2, অপশন গ সঠিক অ্যান্সার। 0.005 মোলার H2SO4 দ্রবণে pH কত। দেখো আমি যদি 0.005 এটাকে আমি 2 দিয়ে গুণ করি 0.01 পাবো, আর এটা হচ্ছে 10⁻⁻2, তাহলে pH আসবে হচ্ছে 2, pH এর মান আসবে 2, অপশন খ সঠিক অ্যান্সার। নিচের কোন দ্রবণের ক্ষেত্রে pH এর মান সর্বাধিক হবে। দেখো এটা আমরা অলরেডি করছি, তাও আরেকবার বলি। এখানে pH এর মান সর্বাধিক সকল ক্ষেত্রে আমাদের বের করে দেখা লাগবে না। এখানে pH এর মান সর্বাধিক হবে যে হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড হবে। তো এখানে সবগুলোর মধ্যে দুর্বল অ্যাসিড কে হবে? দেখো সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে অপশন ঘ। তো pH এর মানই 7 এর কাছাকাছি থাকবে, বা 7 এর কাছাকাছি না, মানে দুর্বল সবচেয়ে বেশি হবে। তো অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির pH হবে ডেফিনেটলি 7, একটু খেয়াল রাখবা, বিশুদ্ধ পানির pH হবে 7। এরপরে আমরা যাই 12.5% NaOH দ্রবণের pH এর মান কত। দেখো এটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে, আমরা একটু দেখি। 12.5% এ W/V বলা নাই, বাট আমরা ধরে নিচ্ছি W/V, অর্থাৎ এটা গ্রাম পার মিলিলিটার এককে আছে। দেন এটাকে আমরা যদি মোল পার লিটারে আনতে চাই, তাহলে 12.5 কে 1000 দিয়ে গুণ করব যাতে মিলিলিটার থেকে লিটারে যায়, আর নিচে হচ্ছে আমরা 40 দিয়ে ভাগ করে দেব, কারণ মোলার ভর দিয়ে ভাগ করে দিলে এটা মোল পার লিটারে চলে যাবে। এটা করলে কত পাবো আমরা একটু দেখে নেই, একবার দেখাই। আমরা পাবো হচ্ছে 3.125। দেন এখান থেকে আমাদেরকে বের করতে হবে হচ্ছে pH এর মান। pH এর মানের বেলায় খেয়াল করবা, আমরা জানি pH সমান হচ্ছে 14 মাইনাস pOH। এখানে 14 log of 3.125, এটা যদি আমরা করি 14 log of 3.125, এটা হবে হচ্ছে 13.51। দেখো 13.51, অপশন খ এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। সেমিমোলার NaOH দ্রবণের pOH কত। এটা দেখো সেমিমোলার যেহেতু বলাই আছে, আমাদেরকে এত খাটনি করা লাগবে না। 0.5 মোল NaOH দেওয়া আছে আর pOH চাইছে, তো এটাকে আমরা ডিরেক্টলি যদি ক্যালকুলেটরে করি -log 0.5, যেটা পাবো 0.3 পাবো হচ্ছে pOH। হ্যাঁ, অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার।
পরের প্রশ্ন হচ্ছে 1% HCl। এই পার্সেন্টেজ দেওয়া থাকলে যদি কিছু না দেওয়া থাকে ধরে নিবা W/V। তো 1% মানে 1/100, এটা দেওয়া আছে গ্রাম পার মিলিলিটার এককে। এখানে আমি 1 সাথে 1000 গুণ করব, সরি, আর নিচে হচ্ছে 100 সাথে HCl না 36.5 গুণ করলে মোল পার লিটারে আসবে। তো এটা করলে আমরা কত পাই একটু দেখি। 36.5 আমরা পাবো হচ্ছে 0.2739। এটাকে আমরা যদি লগে বসাই দেই মাইনাস লগ 0.2739, তো বসালে আমরা পাবো 0.56। অপশন ক দেখো সঠিক অ্যান্সার, 0.56 হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। নিচের কোন অ্যাসিডের পিএইচ এর মান সবচেয়ে কম? পিএইচ এর মান সবচেয়ে কম, দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলোর মধ্যে আমি জাস্ট ফার্স্টেরটা আর লাস্টেরটা এই দুইটা যদি তুলনা করি, এটার ক্ষেত্রে মাইনাস লগ অফ 0.5 যদি করি এটার পিএইচ আসবে 0.30, আর লাস্টেরটা যদি আমি আবার 3টা 0 বাড়ি 0.30, এটা হচ্ছে 3.3। তো পিএইচ এর মান সবচেয়ে কম হচ্ছে অপশন ক 0.5। এরপর দেখো 0.1 মোলার KOH দ্রবণের পিএইচ কত? 0.1 মোলার KOH দ্রবণের পিএইচ হবে মাইনাস লগ অফ 0.11। পিএইচ আর POH আসছে 1, তাহলে পিএইচ আসবে 13। দেখো 13 হচ্ছে অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার ছিল। একটি দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণটি কোন প্রকারের? যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটা যদি আমরা পিএইচ বের করি সেটা দিয়ে 25 × 10⁻⁻⁴ 10⁻⁻⁴ এটা আসবে হচ্ছে 2.60, যেটা 7 এর কম অর্থাৎ অম্লীয়, অর্থাৎ এই দ্রবণটি পাবো আমরা অম্লীয়, খ হচ্ছে সঠিক অ্যান্সার। মানুষের রক্তের রেঞ্জ আমরা অলরেডি একবার দিছি, এটা সঠিক অ্যান্সার। তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, ভিডিওটি পজ করে এখনই জানাও। আশা করি সবার উত্তর দেওয়া হয়ে গেছে, ওইটা সঠিক অ্যান্সার ছিল অপশন ঘ। পরের প্রশ্নে যাই আমরা। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ 7.45 এর বেশি হলে, দেখো 7.45 এর বেশি হলে তোমার পিএইচ এর মানটা আস্তে আস্তে তোমার ক্ষারীয় দিকে চলে যাচ্ছে, বা ক্ষারীয় দিকে চলে যাচ্ছে, ফলে অ্যালকালির দিকে চলে যাচ্ছে বলতে পারি আমরা। এখানে রোগটার নামও সিমিলার, অ্যালকালিসিস হচ্ছে অ্যান্সার। মাটির পিএইচ এর মান কমানোর জন্য অর্থাৎ অম্লীয় করার জন্য আমরা কি কি ব্যবহার করি? দেখো এখানে অপশন গ যেটা, এটা মনে রাখবা, NH4 2 HPO4 এই সলিউশনটা, আর কিছু কিছু জায়গায় লেখা থাকবে হচ্ছে TSP ট্রিপল সুপার ফসফেট, ওই সারটাও তোমার হচ্ছে পিএইচ মান কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যাই আমরা, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ কোনটি? এই সমীকরণটা একটু খেয়াল রাখবা, আমি একদম পিওর সমীকরণ ফরমেশনেই দিচ্ছি। পিএইচ সমান P of K প্লাস লগ, এখানে অনেকে গন্ডগোল লাগায় ফেলায়, উৎপাদ উপরে বিক্রিয়ক নিচে, উৎপাদে লবণ তৈরি হয় আর বিক্রিয়কে থাকে অ্যাসিড বা অম্ল। তো সঠিক অ্যান্সার হবে এই অপশনটা, যেখানে লবণ অম্ল, লবণ উপরে অম্ল নিচে যেটা আছে, দেখো লবণ উপরে অম্ল নিচে আছে অপশন ক আর গ, এর মধ্যে গ আছে মাইনাস, কিন্তু আমাদের সূত্রে মাইনাস নাই, তো এখানে হবে অপশন ক। পরের প্রশ্নে যাই, কোন স্থানের মাটির পিএইচ 11, হ্যাঁ 7 এর বেশি, ফসল ফলানোর জন্য কি প্রয়োগ করতে হবে? পিএইচ এর মান কমাইতে হবে। আর পিএইচ এর মান কমানো যায়, আমরা বলছিলাম এর আগে একটা সলিউশন পড়েছিলাম, আর টিএসপি এর কথা বলেছিলাম। দেখো এই অপশনে আবার টিএসপি এর কথা বলা আছে, অপশন ক হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা খেয়াল রাখবা, দুধের পিএইচ মান যাতে ঠিক থাকে আর দুধ যাতে নষ্ট না হয়, এই কারণে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট না, সোডিয়াম হাইড্রোকার্বনেট NaHCO3 এই সলিউশনটা ব্যবহার করা হয়ে থাকে। অপশন গ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বাফার দ্রবণের কলা কৌশলের সাথে সম্পর্কিত নিচের কোনটি? দেখো বাফার দ্রবণের কলা কৌশল যদি আমি বলি, বাফার দ্রবণে কি হয়, আমি যদি ডিটেইলসে একটা एग्जांपल দিয়ে বলি, মনে করো হচ্ছে CH3 COOH আর হচ্ছে CH3 COONA, এটার বেলায় কি হয় বলতো, CH3 COO মাইনাস প্লাস H প্লাস পাবো, এটার বেলায় হচ্ছে CH3
COO আর হচ্ছে Na+ পাবো। এই দ্রবণে যদি আমি OH দেই তাহলে সেটা H+ এর সাথে H2 তৈরি করে ফেলে, ফলে সাম্যাবস্থা আবার সাম্যাবস্থায় আসার জন্য আবার CH3COOH বিয়োজিত হয়ে H এর মাত্রা দ্রবণের ভিতরে H এর সলিউশনের ঘনমাত্রাটা বজায় রাখে, মেইনটেইন করে। আবার যদি আমি H+ দেই তাহলে CH3COOH অ্যাসিডে পরিণত হবে। এর ফলে অতিরিক্ত যে H+ আমি দ্রবণে অ্যাড করেছিলাম সেটার প্রভাবটা প্রশমিত হবে। এই সলিউশনগুলোর যে ব্যাখ্যাটা আমরা অলরেডি জানলাম, তোমরা অলরেডি খেয়াল করছো এখানে কিন্তু লাসাতেলিয়ের এই সাম্যাবস্থার ডানে বামে যাওয়ার ব্যাপারটা কিন্তু বারবার উঠে আসতেছে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক, লাসাতেলিয়ের নীতি। নিচের কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে? এই ধরনের প্রশ্ন আমরা অলরেডি সলভ করে ফেলছি। দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার আর তার লবণ। এখানে দেখো প্রথমটা হচ্ছে তীব্র অ্যাসিড হবে না, দ্বিতীয় দেখো দুর্বল অ্যাসিড, গ নম্বরও দুর্বল অ্যাসিড আর ঘ নম্বর দুর্বল ক্ষার। কিন্তু গ আর ঘয়ের বেলায় যে লবণটা ইউজ করছে সেটা কিন্তু এই অ্যাসিডের বেলায় না, অথবা এই ঘয়ের বেলায় হচ্ছে এই লবণটা যেটা ইউজ করছে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের লবণ, এটা হবে না। অপশন খ দেখো, দুর্বল অ্যাসিড আর তার ক্ষার, ক্ষারটা আসছে তীব্র লবণ থেকে, তো অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। আর আমরা এক্সাম্পলও দিছি ওইটাই কিন্তু বোর্ডে। উর্বর মাটির জন্য অত্যানুকূল পিএইচ এর মান, এটা তেমন একটা মানে মুখস্থ টাইপ এমসিকিউ, তো এটা মনে রাখতে হয় কষ্ট করে। এটা সঠিক উত্তর হচ্ছে 7 থেকে 8। এই কিছুটা ক্ষারীয় পরিবেশে ফসল বেশি ভালো ফলে। এরপরের প্রশ্নে আমরা যাই। ওকে, আমাদের মনে হচ্ছে মোটামুটি টপিক শেষ হয়ে গেছে। আর সিমিলার টাইপ প্রশ্ন দেখলাম যে অনেকগুলোই আসছে। সিমিলার টাইপ প্রশ্ন বারবার দেওয়ার মানে হচ্ছে এই টাইপ প্রশ্নের ইম্পর্টেন্সটা বোঝানো। তো আশা করি তোমরা এই এমসিকিউগুলো থেকে উপকৃত হয়েছো, এবং শুধু এগুলো না, এর বাইরেও আরও কিছু এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে এবং ভালো করে পরীক্ষা দেবে, এই আশা রাখছি। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল ভাইয়া। আসসালামু আলাইকুম।